আসসালামু আলাইকুম। আজকে লাইভের ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা একটু দ্রুত জয়েন করো এবং আমাকে জানাও যে বোর্ডটা ক্লিয়ার আসতেছে কিনা এবং সাউন্ডটা ঠিক আছে কিনা। আমরা খুব দ্রুত শুরু করে দিব। আজকে মূলত আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টারটা গুণগত রসায়ন, এটা আমরা আজকে এটার এমসিকিউ সলভ করার চেষ্টা করব। তো সবাই একটু দ্রুত জয়েন করো এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন এবং শেয়ার করে দিতে পারো যদি তোমাদের মনে হয়। সবাই একটু দ্রুত জয়েন করো। আচ্ছা, সবাই একটু দ্রুত জয়েন করো, আমরা খুব দ্রুত শুরু করে দিব। আচ্ছা, তো আজকে কিন্তু আমাদের টপিক হলো গুণগত রসায়ন। আজকে আমরা একটু এটার বোর্ড কোশ্চেন গুলো সলভ করার চেষ্টা করবো, এমসিকিউ। আমি চেষ্টা করেছি যতগুলো টপিক আছে সবগুলো কভার করার জন্য, তো বেশি সময় লাগবে না। আমার মনে হয় আমি তোমরা যদি আমাকে জাস্ট 40 মিনিট সময় দাও, আমি এই চ্যাপ্টারটা তোমাদের হাতের মুঠে এনে দেওয়ার চেষ্টা করবো সম্পূর্ণ। ঠিক আছে? ঠিক আছে, একটু কমেন্ট করে জানাও যে সব ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এরকম যদি সময় থাকে তাহলে একটু এই প্রশ্নগুলা ক্লিয়ার আসতেছে কিনা বোর্ডে একটু জানাও তো, যে এইখানে আমি যেগুলো লিখছি এবং ফার্স্ট কোশ্চেন থেকে শুরু করা, তো বোর পরমাণু মডেল নিয়ে এখানে যে প্রশ্ন অপশন গুলো এগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে কি? ওকে, ঠিক আছে, তাহলে অল ক্লিয়ার। আমরা তাহলে শুরু করে দিই। আচ্ছা, তো ভাই দেখো, আমাদের জানি যে গুণগত রসায়নের যে প্রথম যে টপিকটা আছে সেটা হলো বোর পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, অর্থাৎ পরমাণু মডেল সম্পর্কিত। আর এটা এটা সবাই জানি যে ভাই আমরা সবাই আর কিছু কেমিস্ট্রিতে পারি আর না পারি, মডেল গুলার যে শর্তাবলী অর্থাৎ স্বীকার্যগুলা, দেন এগুলার যে সীমাবদ্ধতা, এগুলা কিন্তু আমরা সবাই কম বেশি 19-এ পড়ছি। তো এইখানে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। তো দেখো, প্রথম যে প্রশ্নটা, এটা একটু খেয়াল করো যে বোর মডেল নিচের কোন মৌল বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারবে। সুন্দর একটা প্রশ্ন। বলছে যে বোর মডেল নিচের কোন মৌল বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারবে। এখানে অপশন আছে, যদি তোমরা জেনে থাকো একটু আমাকে কমেন্টে জানাও। তাহলে বোর মডেল নিচের কোন মৌল বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারবে। এখানে একটা জিনিস আমরা পড়ছিলাম, এটা কি মনে আছে কিনা, যে বোর যে মডেলের সীমাবদ্ধতা গুলো আছে তার ভিতরে একটা ছিল যে বোর, তার আগে সীমাবদ্ধতা বলার আগে যে বোর মডেলের যে স্বীকার্যগুলো ছিল, এখানে একটা জানি যে এই মডেলটা বর্ণালী সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছিল, তাই না? আর রাদারফোর্ড পরমাণু মডেল এটা দিতে পারেনি। এখানে মডেল নিয়ে আসলে অনেক কথাবার্তা চলে আসে। তো যেহেতু প্রথম প্রশ্নটা বোর নিয়ে আসছে, তো আমরা সেটা নিয়ে আলোচনা করি। যেহেতু যখন উনি এই মডেলের বর্ণালী গুলার ব্যাখ্যা দিছিল, তখন দেখা গেছে যে উনি যে ব্যাখ্যাটা দিছে শুধুমাত্র দেখা গেছে সেগুলা 1 ইলেকট্রন বিশিষ্ট। সবাই একটু এখানে খেয়াল করো, 1 ইলেকট্রন বিশিষ্ট, অর্থাৎ যে সমস্ত পরমাণু বা আয়ন যেগুলাই একটা ইলেকট্রন আছে, অর্থাৎ হাইড্রোজেনের মতো, অর্থাৎ শুধুমাত্র হাইড্রোজেন এই টাইপের যাদের যে গঠনটা, অর্থাৎ হাইড্রোজেনের আমরা জানি যে পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা 1। তো এইখানে ভর সংখ্যাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো পারমাণবিক সংখ্যা। অর্থাৎ এইখানে আমরা জানি যে ইলেকট্রন একটা থাকবে, হাইড্রোজেনে একটা প্রোটন একটা ইলেকট্রন আছে। 1 ইলেকট্রন বিশিষ্ট যে সমস্ত পরমাণু, সেইগুলাই কিন্তু বোর পরমাণু নিয়ম অনুযায়ী বর্ণালী ব্যাখ্যা দিতে পারত। আসো আমরা একটু চেক করি এটা ভাই, যে প্রথমে আছে হিলিয়াম, শুধু হিলিয়াম, দেখো He। তো আমাকে একটু বলো, যদি হিলিয়াম থেকে, তো He এর ক্ষেত্রে আমরা জানি যে এখানে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তার মানে হিলিয়ামে ইলেকট্রনও আছে 2টা। তাহলে এটা কি হবে না, আমি বলছি যে একটাই হওয়া লাগবে। দ্বিতীয়টা H+, হাইড্রোজেন হওয়ার কথা, বাট প্লাস,
অর্থাৎ হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করে দিছে, অর্থাৎ হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত, এখানে 0, H মাইনাস কি হইছে, হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করছে, সেখানে কি হইছে, ইলেকট্রন সংখ্যা 2 হয়ে গেছে। আর ভাই লাস্ট বাট নট দ্য লিস্ট বেরিলিয়াম, আমরা জানি যে বেরিলিয়াম যে 2 প্লাস, এইখানে আছে 3 প্লাস। বেরিলিয়ামের যে পারমাণবিক সংখ্যাটা কত, সবাই জানি যে বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4, আর এখানে 3টে ইলেকট্রন বেরিলিয়াম ছেড়ে দিয়েছে, তাহলে বেরিলিয়ামের ইলেকট্রন এখানে দাঁড়াচ্ছে কত, 1। তার মানে এখানে 1 ইলেকট্রন বিশিষ্ট কে আছে, বেরিলিয়াম 3 প্লাস। তাহলে এটাকে আমরা বুঝতে পারছি যে বেরিলিয়ামের কিন্তু পারমাণবিক সংখ্যা 4 ছিল, অর্থাৎ 4টা প্রোটন 4টা ইলেকট্রন। তো এখান থেকে বেরিলিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করলে একটা চলে আসতেছে। আর বোর পরমাণু মডেলের ক্ষেত্রে এটাই ছিল যে মৌলগুলা যেগুলা 1 ইলেকট্রন বিশিষ্ট তারাই কিন্তু এই বোর পরমাণু মডেলের বর্ণালীর ব্যাখ্যা দিতে পারবে, শুধুমাত্র সেটাই তাদের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে নয়। সবাই একটু বলো এটা বুঝতে পারছো কিনা। আমরা যদি এই অংশটুকু করবো, আসলে প্রশ্ন শোনা যাচ্ছে কি, সাউন্ডটা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা যদি বোঝা যায় তাহলে আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি। একটু দেখো দ্বিতীয় কোশ্চেন, সবাই একটু পড়ো এখান থেকে, যে আলফা কণার বৈশিষ্ট্য কোনটি, আলফা কণার বৈশিষ্ট্য কোনটি? ভাই সব কি ক্লিয়ার আছে? ঠিক আছে, খেয়াল করো আলফা কণার বৈশিষ্ট্য কোনটি, এটা আমরা জানতে যাচ্ছি। তো এইখানে আমরা একটু জানি যে রাদারফোর্ড যখন তার পরমাণু মডেলটার যে স্বীকার্যগুলো দিছিল এর আগে যে সে পরীক্ষাটা করে, এইখানে আমরা জানি যে সে একটা পাতলা 10টার পাত নেয়, সেখানে সে আলফা রশ্মি বিকিরণ করে, অর্থাৎ আলফা রশ্মি বিক্ষিপ্ত ওইখানে নিক্ষেপ করার কারণে সেখান থেকে হলো তার যে সমস্ত মডেলগুলার কি বলে স্বীকার্যগুলো এগুলো আসছে। কথা হলো যে এই যে আলফা কণার বৈশিষ্ট্য, এখানে আমাদের একটু আলফা কণাটা চিনতে হবে। আমাদের বইতে কিন্তু এই বৈশিষ্ট্যটা লেখা আছে, কেমন লেখা আছে দেখো ভাই। এখানে আগে একটু বলে দিই যে রাদারফোর্ড তার যে তোমার মানে পরীক্ষাটা করছে, এই জন্য সে কি কি নিছিল এটার ক্ষেত্রে একটু দেখো। এটা হলো একটা হলো সে নিছিল যে 0.0004 সেন্টিমিটার বিশিষ্ট একটা জিঙ্কের পাত, একটা স্বর্ণপাত, যেটা স্বর্ণপাত, এই একটা জিনিস মনে রাখবা, এটা স্বর্ণপাত নিয়েছিল। তার পিছনে একটা পর্দা দিছিল, তাই না, একটা পর্দা ছিল, জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত একটা পর্দা ছিল। আর এইখানে যে আলফা রশ্মি, আলফা কণা, এটা কি ছিল, এটা ছিল ভালো টার্মটা শুনো, দ্বিধনাত্মক হিলিয়াম আয়ন। টার্মটা কি ভাই, দ্বিধনাত্মক হিলিয়াম আয়ন। মানে কি, আমরা জানি যে দ্বিধনাত্মক মানে আমরা জানি হিলিয়ামের, একটু আগে বলা হয়েছে ভাই, হিলিয়ামের যে ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা সেটা 2। তো হিলিয়ামের 2 প্রোটন সংখ্যা, হিলিয়ামের ভর কত, 4। এখন হিলিয়াম কি করছে, এখান থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করে দিছে, তার মানে হিলিয়াম তখন 2 প্লাস হয়ে গেছে, Hg2+। এই যে এখানে ইলেকট্রন নয়, দ্বিধনাত্মক, 2টা ধনাত্মক আয়ন আছে, এটাকেই বলা হচ্ছে আমাদের আলফা কণা। খুব খেয়াল ভাই, দ্বিধনাত্মক হিলিয়াম আয়ন, এটাই কিন্তু আমাদের আলফা কণা। ঠিক আছে, ওকে। তো এখন এইখানে দেখো আলফা কণার বৈশিষ্ট্য কোনটি। প্রথম কথা হলো এইখানে আলফা কণাতে বলছে যে 2টি প্রোটন ও 2টি ইলেকট্রন আছে, এটা কি সত্য ভাই? খেয়াল করো, এখানে প্রোটন 2টা আছে, সত্য, প্রোটন 2টা আছে, আমরা জানি। আগে ইলেকট্রনও 2টা ছিল, বাট কি হয়েছে, এখানে আলফা কণা তৈরি করার জন্য এখান থেকে আমরা 2টা ইলেকট্রন সরিয়ে নিয়েছি, তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা এখন কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। তাহলে এখানে আমরা দেখতেছি যে 2টি প্রোটন 2টি ইলেকট্রন, এটা সত্য না, 2টি ইলেকট্রন এখানে নাই। খুব ধীর গতি সম্পন্ন না ভাই, আলফা কণার গতি অনেক বেশি, অনেক বেশি, তাহলে এটাও না। এখানে আমরা কি জানো, অধিক গতি সম্পন্ন। এরপরে কথা হলো যে ভর সংখ্যা 2, ভর সংখ্যা কি 2 ভাই, ভর সংখ্যা কত, এখানে ভর সংখ্যা 4, তাহলে এটা কি সত্য না। আর ইহা ধনাত্মক চালিত কণা, হ্যাঁ, এই যে 2+, মানে এই চার্জটা কি ধনাত্মক, পজিটিভ চার্জ, তাহলে অ্যানসার কোনটা আমাদের, ধনাত্মক চালিত কণা। এইটা কি বোঝা গেছে? সবাই একটু বলো ভাই, খেয়াল করো, সবাই একটু খেয়াল করো। ওকে, নেক্সট কোশ্চেন। তাহলে আমি মনে হয় তোমাদের একটু বোঝাইতে পারছি, তো একটু খেয়াল করো। এখানে আমাদের যেটা জানা লাগবে যে বোর পরমাণু মডেল বা রাদারফোর্ড পরমাণু মডেলের যে সমস্ত সীমাবদ্ধতা এবং স্বীকার্য আছে, এইগুলো তোমাদের একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। আর এখানে দেখা গেছে যে কিছু ফ্যাক্ট আছে,
ফ্যাক্ট গুলা কেমন, যেমন আমাদের ইলেকট্রনের কি কি ব্যবহার স্যাপার আছে, আলফা রশ্মি থেকে ইলেকট্রনের ভর কত গুণ বেশি বা কম, এরকম অনেক তথ্য আছে। স্বীকার্যগুলো কি ছিল, এরপরে বোর পরমাণু মডেলের ক্ষেত্রে কি কি স্বীকার্য ছিল, সীমাবদ্ধতা ছিল, তার ভিতরে কিছু ম্যাথ ছিল, সেগুলো আমরা দেখবো। তো একটু খেয়াল করো, এখানে একটা কথা বলছে যে পরমাণু তৃতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের সমীকরণ। এই যে কৌণিক ভরবেগ সম্পর্কিত এই যে মতবাদটা, এই যে স্বীকার্যটা, এটা কে দিছিল ভাই? কে দিছিল? বোর দিছিল, তাই তো? তো কি বলছে দেখো, আমরা এই সূত্রটা মনে হয় সবাই জানি, এটা মনে হয় আমরা পড়ছি যে বোরের যে পরমাণু মডেলের যে স্বীকার্যগুলো ছিল তার ভিতরে, সেটা হলো mvr equals nh/2 পাই। আমাদের জানা আছে না? হ্যাঁ, এখানে m কি, m আমরা জানি যে এখানে হলো m হলো ভর, এটা ভরবেগ বলেই দিছে ভাই, কৌণিক ভরবেগ, শুধু m আর v গুণ করলে ভরবেগ হতো, আর r আমরা জানি যে এটা হলো কৌণিক ভরবেগ নির্দেশ করে, তাহলে কৌণিক ভরবেগ। আর n হলো আমাদের কক্ষপথ সংখ্যা। এখানে কক্ষপথ কত বলছে ভাই? একটু খেয়াল করুন, কত কক্ষপথ বলছে? তৃতীয় কক্ষপথ। খুব খেয়াল, এখানে কত কক্ষপথ বলছে? তৃতীয় কক্ষপথের জন্য কৌণিক ভরবেগের মানটা নির্ণয় করব। তো তৃতীয় কক্ষপথ h কি ছিল আমাদের? প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবক কি মনে আছে? সবাই একটু কমেন্ট করো তো আমাকে, প্লাঙ্কের ধ্রুবক একটু কমেন্ট করো সবাই। প্লাঙ্কস কনস্ট্যান্ট, আর আমরা 2 পাই মানে তো জানি। তো আমাকে সবাই ভাই একটু প্লাঙ্কের ধ্রুবকটা কমেন্ট করো। ঠিক আছে, তো আমরা জানি প্লাঙ্কের ধ্রুবক কি 6.626 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। খুব খেয়াল, এককটা খেয়াল করো, 6.626 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। এখন এটাকে যদি আমরা সিজিএস এককে নিয়ে যাই তখন কি হবে? সব সেম, 6.626 into 10 to the power minus 27 equals to arc second। কি ভাই? আর্ক সেকেন্ড। আমরা কি জানি? 1 জুল সমান সমান 10 to the power 7 আর্ক। তাহলে আমরা এখানে বসাই দিলে আর্ক পেয়ে যাব। ঠিক আছে, বোঝা যাচ্ছে? ওকে, তাহলে এখানে এবার আসো, কি বলছে? তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগ। তাহলে আমরা এখানে কি করব? n এর জায়গায় জাস্ট 3 বসাই দিব। তৃতীয় কক্ষপথ বলছে, তাহলে কি হচ্ছে? mvr = 3h/2 পাই না? দেখো তো, এই যে mvr = 3h/2 পাই, এটাই অ্যানসার না? আচ্ছা, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখান থেকে কিন্তু এমসিকিউ তে আসে। তো বিশেষ করে তোমাদের যেটা ভুল হয় ভাই, এটা ভর, এটা বেগ, এটা আমাদের ব্যাসার্ধ, আরে কি হবে? ব্যাসার্ধ, এটা একটু মনে রাখো, একটু লিখে দিই এখানে, ভর আমাদের বেগ, ব্যাসার্ধ, আর ফর রেডিয়াস, আর n মানে হলো আমাদের কক্ষপথের সংখ্যা, h মানে হলো প্লাঙ্কস ধ্রুবক। তো এইখানে কিন্তু এইখান থেকে কিন্তু এমসিকিউ আসে, তোমরা ক্যালকুলেটর ইউজ করে কিন্তু এইখান থেকে ম্যাথগুলো করে নিতে পারো, অনেক ইজি। তো আমি আর দেখাইলাম না, এটা বুঝতে পারলে কিন্তু ম্যাথ অনেক সহজ। তাহলে আমার সাথে একটু বলো তো, mvr = nh/2 পাই। ঠিক আছে, ওকে। তারপরে প্রশ্ন চলে আসো, আমরা অলমোস্ট এখান থেকে কিন্তু একটা জিনিস বুঝতে পারতেছি যে মডেল থেকে কি ধরনের প্রশ্ন আসবে। আমি প্রবাবল যে কয়টা আছে, মানে 3টা দিয়ে সবগুলা কভার আপ করে দেওয়ার চেষ্টা করছি। বাকি তোমরা সলভ করবা, সলভ করে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে এটা জানাবা। ঠিক আছে, ওকে। খেয়াল করো, 3D অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত? খুব গুরুত্বপূর্ণ টপিক, কোয়ান্টাম সংখ্যা, তাই না? হ্যাঁ, আচ্ছা, সবাই একটু খেয়াল করো, কোয়ান্টাম সংখ্যা কিন্তু তোমাদের এমসিকিউ প্লাস রিটেন দুইটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, যেহেতু এই পর্যন্ত হয়ে গেছে, আমি তাহলে এটা একটু মুছে দিই। ঠিক আছে, তাহলে আমাদের জায়গা বেড়ে যাবে। সবাই একটু খেয়াল করো, আর তোমরা একটু দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, তারাও যেন একটু ক্লাসটা করতে পারে। ভ্রাতৃত্বের বন্ধন বজায় রাখি আমরা। ওকে, তাহলে আমরা কিন্তু অনেক বড় একটা স্পেস পেয়ে গেছি এখন। এখানে আমাদের প্রশ্ন এখন বলছে কি যে ভাই 3D অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত? তাহলে আমরা আসো শুরু থেকে একটু দেখি কোয়ান্টাম সংখ্যা। আমরা কোয়ান্টাম সংখ্যাটা অনেকটা ওই যে আমাদের নিজেদের যে ঠিকানা, কেমন ঠিকানা আমাদের, যে মনে করো যদি আমাকে বলা হয় যে তোমার বাসা কোথায়, এটা আমি যদি বলতে চাই তাহলে আমি আগে কি বলবো? আমার বাসা বাংলাদেশে, তাই না? বাংলাদেশের কোথায়, সেখান থেকে আমরা চলে যাই আমাদের বিভাগে, অর্থাৎ কোন বিভাগ আছে, ঢাকা, খুলনা।
বিভাগ থেকে কোথায় যাই? জেলাতে। সাপোজ কারো জেলা খুলনা, কারো জেলা সাতক্ষীরা, কারো জেলা বাগেরহাট, এমন। তো জেলা থেকে এরপরে কোথায় চলে যায়? উপজেলা, সেখান থেকে ইউনিয়ন। অর্থাৎ স্পেসিফিক আমার যদি এক এক্সাক্ট লোকেশন জানতে হয় তাহলে আমাদের এই স্টেপগুলা পার করতে হবে। তো ঠিক তেমনি ভাবে কোয়ান্টাম সংখ্যাও তাই। একটা ইলেকট্রন যে একটা পরমাণুর কক্ষপথের কোথায় নির্দিষ্টভাবে আছে সেটার অবস্থান জানার জন্য আমাদের এই কোয়ান্টাম সংখ্যা। তো এইখানে মনে করো জেলা হিসেবে আমরা ধরলাম, সাপোজ জেলা বা বিভাগ, মনে করো বিভাগ, আমাদের বিভাগ মনে করো খুলনা। তো এইখানে কোয়ান্টাম সংখ্যার বিভাগকে সেটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। খেয়াল করো ভাই, খুব মজার এটা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। আশা করি তোমরা এটা পরে ভুলবা না। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি হবে? এটা মনে করো এটা আমাদের বিভাগ। তাহলে মনে করো আমি আহাদুল্লাহ সাহেব, আমার বাসা যেটা আমি সেটা বলতেছি, আমার বাসা হলো খুলনা। তাহলে আমার বিভাগ প্রথমে আমি জানালাম খুলনা। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা এটাকে প্রকাশ করে এন দিয়ে। এটা বোঝায় যে ইলেকট্রনটা কোন শক্তি স্তরে আছে, অর্থাৎ কোন কক্ষপথে আছে। অর্থাৎ কক্ষপথ নাম্বার 1 নাকি 2 নাকি 3, অর্থাৎ ঢাকা নাকি রাজশাহী নাকি খুলনা। তো দ্বিতীয় কথা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যার মান তাহলে কি কি হতে পারে? এর মানগুলো হলো নিউমেরিক্যাল নাম্বার, যেগুলো পূর্ণ সংখ্যা হবে। অর্থাৎ n = 1 2 3 4 5 6 এভাবে ডট ডট হতে পারে। ওকে, তাহলে আমার বিভাগ তোমরা পাইছো। আমার বিভাগে খুলনায় তো অনেকগুলা জেলা আছে। কোন জেলা? আমি জানাইলাম যে আমার জেলা হবে খুলনা, জেলার নামও খুলনা, বিভাগের নামও খুলনা। আচ্ছা, তাহলে এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা আরো একটু স্পেসিফিক করতে যাচ্ছি। আচ্ছা, এই কক্ষপথ, তুমি প্রথম নাম্বার কক্ষপথ আছো, বাট এখানে কোথায় আছো? এবার চলে আসছে এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা আমি লিখলাম না ভাই, এটাকে প্রকাশ করে ছোট হাতের এল দিয়ে। খুব খেয়াল, কি দিয়ে প্রকাশ করে? ছোট হাতের এল দিয়ে। তাইলে এইটার ভ্যালুটা আমি কিভাবে নির্ণয় করব? এটা ডিপেন্ড করবে আমাদের এন এর উপরে। বোঝা যাচ্ছে কি ভাই? সবাই একটু কমেন্ট করে জানাও, এটা কি বুঝতে পারতেছো? তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল। ওকে, তাহলে এল এর মান কি কি হতে পারে? সাপোজ এইখানে তো আমি বললাম যে 1 2 3 4, এখন ধরে নিলাম আমার যে বিভাগ খুলনা সেটার মান মনে করো n = 4। কোথায় আমার বিভাগ যে খুলনা সেটার মান আমি কত ধরে নিলাম? n = 4। এটা হলো আমার খুলনা। আচ্ছা, তাহলে আমার জেলা, এবার আমি জেলা বের করবো কি করে? জেলা খুলনা নাকি বাগেরহাট নাকি সাতক্ষীরা? তো এইখানে এল এর মানটা আমি কিভাবে করবো ভাই? এল এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। খুব ভালো করে বুঝো, এল এর মান কি হবে? 0 থেকে n-1 পর্যন্ত। এটা কি বুঝতে পারছো? n-1 পর্যন্ত এর মানে কি? তাহলে আমার n এর মান কত? 4। তাহলে আমি 4 থেকে 1 বাদ দিয়ে দিলাম, তাহলে কত হলো? 3। তাহলে আমার মান কত হবে? 0 থেকে 3 পর্যন্ত, মানে কত? 0 1 2 3। এই হলো আমাদের এল এর মান। তাহলে আমি বলছি যে আমার এখানে জেলা, তুমি আমাকে এর ভিতরে খুঁজে নাও, ঠিক আছে? তাহলে 0 1 2 3 4 5 6 7 8। ওকে, যাই হোক, তো 1 2 3 এটা হলো আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখন সহকারী কোয়ান্টাম সংখ্যা এইখানে এইগুলার আবার নাম আছে। এখন বলছে যে তুমি নাম্বার দিছো না, এগুলার ভ্যালু আছে, আর সেটাই হলো আমাদের প্রশ্ন, ঠিক আছে? এই যে মানগুলা, এই মান অনুযায়ী নাম কি হইছে ভাই? এই 0 যেটা, এটার নাম হলো s, 1 যেটা সেটার নাম হলো p, 2 হলো d, 3 হলো f, s p d f। ওকে, এটা কি বোঝা গেছে? তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা ভাই খেয়াল করো, 0 s এর ভ্যালু কত? 0, p এর ভ্যালু 1, d এর ভ্যালু 2, f এর ভ্যালু 3। ভুল কি হয়? আমরা কাউন্ট করা শুরু করি 0 থেকে, অর্থাৎ s = 1, t = 2, এইভাবে কাউন্ট করি। বাট না, আমাদের শুরু হবে কোথা থেকে? এটা খুব খেয়াল, তাই মার্ক করে দিই, খুব খেয়াল। আমাদের শুরু হচ্ছে 0 থেকে, 0 থেকে, 0 থেকে। s এর মান হবে 0 0, ঠিক আছে? এটা কোনোভাবে যেন ভুল না হয়। ওকে, তো s এর মান 0, তাহলে p এর মান 1। তাহলে আমাকে বলো, এই যে 3d অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত? এইখানে 3d অরবিটাল আছে, তাহলে এইখানে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে 4s 4p 4d 4f। অর্থাৎ প্রথমে আমরা লিখি হলো আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপরে লিখি সহকারী কোয়ান্টাম সংখ্যা। এইখানে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা কে? d। খেয়াল করো এখানে ভাই, আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা কে? d। তাহলে d এর ভ্যালু কত আমরা দেখছি, এই যে খেয়াল করো d এর ভ্যালু কত ভাই? আপনি যে d এর ভ্যালু 2, তাহলে আমাদের অ্যানসার কত হবে? d এর ভ্যালু 2, তার মানে অ্যানসার হবে এইটা। বোঝা গেছে কি? সবাই একটু কমেন্ট করো ভাই। ওকে, আচ্ছা, তাহলে আমরা আরেকটু
আগে এখান থেকে। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যার মান এটা আমরা পাইছি। এখন ভাই জেলাতে তো হবে না, আপনি খালি খুলনা বলে রেখে দিলে হবে না তো। এখন তাহলে আরেকটু স্পেসিফিক হয়ে যায়, আমার যে উপজেলা আছে, মনে করো আমি যদিও সিটি কর্পোরেশনের ভিতরে, তো আমি মনে করো জেলার জায়গায় আমি বললাম আমার থানা, খুলনার ভিতরে আমার থানার নাম কি, সাপোজ আমার থানা হলো দৌলতপুর। ওকে, এটা আমার থানা। এখন আমার এই থানা, এটার ক্ষেত্রে থানার নাম কি, এটার নাম হলো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এখন এটা ম্যাগনেটিক নাম, এটাকে প্রকাশ করো এম দিয়ে, ঠিক আছে। এখন এইখান থেকে হলো বলো এই যে চারটার ভিতরে মনে করো আমার যে বাড়ি সেটা হলো এই যে ডি, যেটা আমাদের কেবল বের করছি। মনে করো এইখানে আমাদের এল এর মান আসছে ডি, অর্থাৎ আমার যে জেলা খুলনা সেটার মান আমি ধরে নিলাম ডি। এখন এইটার জন্য প্রত্যেকটার জন্য কিন্তু ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান আলাদা আলাদা আসবে। কেমন আলাদা আলাদা সেটা আমরা বুঝাবো, একটু খেয়াল করো। এম যেটা আছে এটার মান কি হবে, এটার মান হবে কিভাবে বলবো, মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত, সব কিন্তু পর্যন্ত পর্যন্ত হচ্ছে। তাহলে এম এর মান কি হবে, মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত। এখন আমি এখানে কত ধরে নিচ্ছি, আমার এল এর মান সেটা ধরেছি কত 2, তাহলে মান কি হবে -2 -1 0 +1 +2। বুঝতে পারছো, মাইনাস এল থেকে প্লাস এল, অর্থাৎ থেকে মানে এইখান থেকে ওই পর্যন্ত। তাইলে এটাকে আবার অনেকভাবে অনেকে এভাবে লিখে যে +-1 +-2 0, আবার এটাকে ওইভাবে লিখে দেয় +-l এভাবে লিখে দেয়, বাট এটা হলে কিন্তু জিরোটা বাদ যায়। তো এই জন্য এটা লেখা সবথেকে সেফ। আর এদেরও কিন্তু নাম আছে, যেহেতু এটা ডি অরবিটালের ক্ষেত্রে এদের আবার নাম আছে dxy, dyz, dzx। যাই হোক এগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি না, এগুলো অরবিটাল আছে ইলেকট্রন আরো স্পেসিফিক ভাবে পাওয়ার জন্য। তো এইখানে দেখো তাইলে আমরা ডি এর ক্ষেত্রে কয়টা পাইলাম একটু খেয়াল করতে ভাই। ডি এর ক্ষেত্রে আমরা ভ্যালুটা কত পাইছি, 5টা পাইছি না, 5টা। ডি এর সাপেক্ষে ডি এর ক্ষেত্রে আমরা এই এম এর ভ্যালু পাইছি 5টা। অর্থাৎ এটা বলতে পারি যে আমাদের যে ডি ও সহকারী কোয়ান্টাম সংখ্যা বা ডি উপশক্তি স্তরটা আছে, এই ডি উপশক্তি স্তরের ভিতরে আরো এদের ভিতরে 5টা আরো উপশক্তি স্তর আছে, অরবিটাল। এইগুলোকে বলে 5টা অরবিটাল আছে। ডি উপশক্তি স্তরের অভ্যন্তরে 5টা আছে। তাহলে আমরা ডি এর ক্ষেত্রে কয়টা পাচ্ছি, উপশক্তি স্তর বা অরবিটাল ডি এর ক্ষেত্রে 5টা। আচ্ছা, তাহলে আমি যদি ডি না ধরে ভাই এবার এফ ধরতাম, ঠিক আছে, ডি না ধরে আমি কি ধরতাম, এফ, এম এর মান এফ, অর্থাৎ 3। তাহলে আমার মান কি হবে, -3 -2 -1 0 +1 +2 +3। তাহলে এখানে কয়টা আসছে, 3 3 6 1 7। তাহলে আমরা এফ এর ক্ষেত্রে কয়টা অরবিটাল পাচ্ছি, 7টা। ঠিক তেমনি ভাবে ভাই পি এর ক্ষেত্রে কয়টা পাবো, এখানে 1, তখন -1 0 1, অর্থাৎ পি এর ক্ষেত্রে পাবো কয়টা, 3টা। এস এর ক্ষেত্রে 1টা। এইটা কি বোঝা গেছে ভাই? খেয়াল করো, এখান থেকে আমরা উপশক্তি স্তর সংখ্যা নির্ণয় করতে পারি। উপশক্তি স্তর সংখ্যা কিভাবে নির্ণয় করা যায় এটা খেয়াল করো, এটা খুব কনফিউশন হয়। যদি বলে উপশক্তি স্তর সংখ্যা নির্ণয় করো, খুব খেয়াল, উপশক্তি স্তর সংখ্যা এটা এমনি পারা যায়, এটার সূত্র বইতে আছে 2l+1, মানে l এর মান বসায় তার সাথে 1 যোগ করে দিবা। তাহলে এখানে 2 হলে 2 দুগুণে 4 আর 1 5, ডি এর ক্ষেত্রে 5, তাই 3 দুগুণে 6 আর 1 7, 2 1 2 আর 1 3। এগুলো লেন জিনিস। এখন যদি বলে উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটা খুব গুরুত্বপূর্ণ। খেয়াল করো, উপশক্তি স্তরে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, জাস্ট এর আগে একটা 2, সূত্র অনুযায়ী 2। এর মানে কি বোঝাচ্ছে, যে আমাদের এক একটা উপশক্তি স্তর কিন্তু 2টা করে ইলেকট্রন ধারণ করতে পারে। অরবিটাল এক একটা কত করে ধরতে পারবে, 2টা। তার মানে এখানে যদি আমার মান আসতেছে ডি এর ক্ষেত্রে 5, তাহলে 2 গুণ 5, 5 দুগুণে 10, অর্থাৎ 10টা ইলেকট্রন সর্বোচ্চ ধারণ করতে পারবে। তার মানে মান এত, ইলেকট্রন ধারণ ক্ষমতা, ইলেকট্রন ধারণ ক্যাপাসিটি এটা কত, ডি এর ক্ষেত্রে 10, এর ক্ষেত্রে 14, এর ক্ষেত্রে 6, এর ক্ষেত্রে 2, ইজ ইকুয়াল টু 2। বুঝতে কি পারছো ভাই? সবাই একটু জানাও। ওকে, সবাই একটু জানাও, এটা বোঝা যাচ্ছে? কোয়ান্টাম সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে উপশক্তি স্তরের সর্বোচ্চ ধারণ ক্ষমতা এত। তাহলে এই উপশক্তি স্তরগুলোকে আমরা এভাবে লিখতে পারি, কিভাবে, এই যে 5টা। সাপোজ আমাদের পি এর ক্ষেত্রে আমি একটু এটা দেখাই। মনে করো আমাদের পিটা এমন আছে, ঠিক আছে, এটা হলো এমন,
ওকে, তো এইখানে আমাদের তিনটা, যেটা হলো আমাদের ভ্যালু ছিল কি -1 0 +1, এগুলোর আবার নাম আছে px py pz, এগুলোর আবার শেপও আছে এইভাবে, ডাম্বেল আকৃতি, ডাবল ডাম্বেল, অনেক কাহিনী, এগুলো আমাদের আপাতত জানা দরকার নেই, একটু খেয়াল করো এখানে। তো এইখানে আমরা কি বলছি যে এই এক একটা বক্সের দুইটা ইলেকট্রন ধরতে পারবে, কয়টা? দুইটা। এখন এই ইলেকট্রনটা কিভাবে বক্সের ভিতরে প্রবেশ করবে এই অনেক কাহিনী, যে আমি কি এভাবে যাব, নাকি আমি কি এভাবে যাব, নাকি সামনে বরাবর যাব, নাকি পিছ দিকে যাব, কোন দিক থেকে যাব, নাকি ঘুরে ঘুরে যাব। কাহিনী হলো যে এইটাই দিক বিন্যাস। এই দিক বিন্যাসটা করার জন্য আরেকটা কোয়ান্টাম সংখ্যা, লাস্ট কোয়ান্টাম সংখ্যা, নাম তার স্পিন, সাকিব-আল-হাসানের স্পিন কোয়ান্টাম নাম্বার, সাকিব কোয়ান্টাম, সরি স্পিন কোয়ান্টাম সংখ্যা। এইটার এই স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটা কি ইলেকট্রনটার দিক বিন্যাস, অর্থাৎ ইলেকট্রনটা কোন দিকে ঘুরতেছে আসলে কেন্দ্র করে, এদিকে নাকি এদিকে, অর্থাৎ ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ। তো একটা এই জন্য ক্লকওয়াইজ যেটা, সেটাকে আমরা এই যে হাফ অ্যারো, আর অ্যান্টি ক্লকওয়াইজটা আমরা এইভাবে হাফ অ্যারো, এইভাবে, মানে এক একটাই এইভাবে করে যায়। কারণ ইলেকট্রন এখানে প্রবেশের ক্ষেত্রে হুন্ডা নিতে আসে, অনেক কাহিনী। যাই হোক, এইভাবে তাহলে 3 দুগুণে 6, 6টা ইলেকট্রন ধরতে পারে। স্পিন কোয়ান্টাম সংখ্যাটা লেখা হয় এইভাবে, অর্থাৎ যেহেতু দুইজন মিলে একটা পূর্ণতা লাভ করতেছে, দুইজন, তুমি অর্ধেক আমি অর্ধেক, এইটা মানে হলো +1/2 আর এটা হলো -1/2। মানে +1/2 যেটা হলো ক্লকওয়াইজ, অর্থাৎ যে প্রথমটা, ভাই খেয়াল করো, এটা বুঝো, প্রথমটা প্লাস আর দ্বিতীয় যেটা এটা মাইনাস, ঠিক আছে, এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লক। তাহলে এইটা হলো +1/2 -1/2, তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যাকে s দিয়ে লেখে, আর এই মানটা হয় +1/2 -1/2। এইটা কি ভাই বোঝা গেছে? প্লিজ, আমি কিন্তু অনেক টাইম নিয়ে বুঝাইছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি বুঝাইছি। এর নিয়ে এমসিকিউ আসবে আর তোমরা ভুল করবা, বিশ্বাস করো। এটা যদি ভালো করে না বুঝে আবার বলো, আবার বুঝাচ্ছি, বাট এটা ভাই ভুল করা যাবে না, কোনোভাবেই না। এখান থেকে আমি লিখে দিচ্ছি, এমসিকিউ তোমরা পাবাই। এইচএসসি তে অ্যাডমিশনের প্রত্যেকটা জায়গায় এখান থেকে এমসিকিউ আসবে। কোয়ান্টাম নাম্বার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউ গাইস। বুঝতে না পারলে আবারও বলো। তো এখানে 4টা কোয়ান্টাম সংখ্যা, আমি আরেকবার রিক্যাপ করি, ঠিক আছে? ওকে, তাহলে 4টা কোয়ান্টাম সংখ্যা ছিল NL MS MLS, তাই না? MLS কোন জায়গায়? সবাই একটু বলো তো, MLS কোন প্রিমিয়ার লিগ বা কোন সকার লিগের নাম? MLS। ওকে, আচ্ছা। তো এইখানে আমরা 4টা কোয়ান্টাম সংখ্যা ছিল। N দিয়ে মূলত আমরা টোটাল বড় যে আমাদের অরবিট বা শক্তি স্তর, ওইটাকে বোঝাই। L যেন সহকারী কোয়ান্টাম সংখ্যা, ওইটার ভিতরে যে উপশক্তি আছে, উপশক্তি স্তরগুলোকে বোঝাচ্ছি। M দিয়ে আমরা ওইটার অরবিটাল গুলা বোঝাচ্ছি, আর S দিয়ে আমরা ইলেকট্রনের দিক বিন্যাস বোঝাচ্ছি। তো প্রত্যেকটার মান প্রত্যেকটার উপরে নির্ভরশীল। এখন তোমাকে যদি বলা হয় যে প্রথম কক্ষপথ বা তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন ধরতে পারে, বা প্রথম কক্ষপথ বা তৃতীয় কক্ষপথে অরবিটাল সংখ্যা কতগুলো, এইগুলা নির্ণয় করতে কিন্তু তুমি এইভাবে হিসাব করতে পারো। আবার সূত্রেরও সাহায্য নিতে পারো। কেমন সূত্রের সাহায্য? সাপোজ তোমাকে আমি বলে দিই, প্রথম যদি n, মানে ডাইরেক্ট আমাদের বড়টা ধরছে, n = 2, আমাদের বলছে যে এইখানে কয়টা অরবিটাল আছে, কি করবা? জাস্ট স্কয়ার করে দিবা, 4টা। বুঝা গেছে? n = 2 মানে কয়টা আছে? 4টা। বুঝা গেছে? আর এইখানে যদি বলা হয় এটা ইলেকট্রন সংখ্যা, এর সামনে আগে 2 লাগাই দিবা। ওকে, তাহলে 2 দুগুণে 4 গুণ 2 8। এখানে টোটাল ইলেকট্রন থাকবে কয়টা? 8টা। 2n স্কয়ার। যদি 3 হয় তাহলে 3 এর স্কয়ার 9। এভাবে তোমরা সবগুলা বের করতে পারবে। ঠিক আছে? তো ওকে, তাহলে আমরা প্রথম যে প্রশ্নটা ছিল 3D অরবিটালের সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এইটা দেখো খুব ইন্টারেস্টিং। এইটা পারলে সব পারবা, এটা পারলে সব পারবা, এইজন্যই একটাই সিলেক্ট করছি। পটাশিয়ামের সর্ববহিস্থ ইলেকট্রনের জন্য কোন সেটটি সঠিক? সবাই একটু ভালো করে খেয়াল করে অ্যানসার দাও তো আমাকে। এ বি সি না ডি? আমি তো দোকানে একটু পানি খেয়ে, সবাই একটু জানো। সবাই একটু কমেন্ট করে জানাও ভাই, যে এখানে পটাশিয়ামের সর্ববহিস্থ ইলেকট্রন যেটা থাকবে, সেই ইলেকট্রনের জন্য আমাদের কোয়ান্টাম সংখ্যার সেটটা কি হবে? তোমরা যদি বুঝতে না পারো, আমি জুম করে দিই, একটু খেয়াল করো, একটু জুম করে দিলাম। হ্যাঁ, একটু খেয়াল করো, এটার অ্যান্সার দাও সবাই। কোনটা হবে?
ওকে, জুম আউট করে দিই তাহলে। ঠিক আছে, তাহলে একটু আসো আমরা একটু দেখি পটাশিয়ামের সর্ববহিষ্ঠ ইলেকট্রন। তাহলে আগে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু জানা লাগবে। কারণ কেন জানা লাগবে দেখো ভাই, পটাশিয়ামের কত 19 -2 + 2 2p6 এইটা দেখো 4s1। ওকে, তাহলে 1s2 এই 19টা হয়েছে তাই তো, 10 18 19। দেখো লাস্ট যে ইলেকট্রন বলছে সর্ববহিষ্ঠ ইলেকট্রন, কি বলছে সর্ববহিষ্ঠ ইলেকট্রনের জন্য কোন সেটটি সঠিক হবে। সর্ববহিষ্ঠ ইলেকট্রন সবার লাস্টে কোন ইলেকট্রনটা আছে, এইটা s1, এটা সবার লাস্টে আছে। তুই লাস্টে আছিস, ঠিক আছে। তাহলে এইখানে খেয়াল করো প্রধান কর্ণার সংখ্যা কত 4, তাহলে n এর মান কত এখানে 4। s এর মান কত ভাই, আমরা কত জানি s এর মান l, অর্থাৎ এটা যে আমাদের সহকারী কর্ণার সংখ্যা এই শক্তি স্তরের মান কত 0। আসো একটু মিলাই, n = 4, এই যে 3, এই দুইটা কি হবে, তাইলে হবে না, এই দুইটা হবেই না, প্রথমেই বাদ কাহিনী। তাহলে এই দুইটার মধ্যে, তাহলে এরপর দেখি l এর মান কত, আমাদের l এর মান কত পাইছি 0 পাইছি। এখানে l এর মান কত 2, এখানে কত 0, এটা বাদ, তাহলে এটাই आंसर। বাট আমরা আরো করব, তারপরে কি যদি 0 হয় তাহলে m এর মান কি বলছিলাম যে -l থেকে +l, 0 এর ক্ষেত্রে কোনো প্লাস মাইনাস নেই, ও একাই ভাই সিঙ্গেল। আর এখানে দেখো s অরবিটালে একটা, মানে s অরবিটাল তো আমাদের এমন এখানে একটা ইলেকট্রন, আর প্রথম ইলেকট্রনটা অলওয়েজ হবে s = +1, এখানে ভ্যালুটা হবে +1। একদম দেখছো মিলে গেছে। যদি দ্বিতীয়টা তো s2 বলতো যে লাস্ট ইলেকট্রন, দ্বিতীয় যে ইলেকট্রন ওটা হইলে বলতাম -1, বাকি সব সেম থাকতো। এই পর্যন্ত সব একই থাকতো, এখানে s এর ভ্যালুটা এসে চেঞ্জ হয়ে যেত। এখান থেকেই বিজ্ঞানী পাউলি সে একটা কথা বলছিল যে এক যেই হোক না কেন দুইটা ইলেকট্রন, যে এই একই মার ভাই হোক আর অন্য মার ভাই হোক, তো দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা কোনোদিন সেম হবে না, অবশ্যই s এর এইখানে এসে উল্টাবে। দেখো দুইটার ক্ষেত্রে এই মানটা কিন্তু তিনটাই সেম, বাট এখানে যে দুইটা ইলেকট্রন আছে, একটা প্লাস আপ আর একটা মাইনাস আপ, অর্থাৎ এইখানে এসে বলছে যে 4টা কোয়ান্টাম সংখ্যার কোনো না কোনোটা চেঞ্জ হবে, ঠিক আছে, কখনোই সেম হবে না, 4টার 4টাই কখনো সেম হতে পারে না। এটাই ছিল পাউলির বর্জন নীতি। ওকে, নীতি হয়ে গেছে, নীতির জায়গায়। আচ্ছা, তাহলে পারা যাবে এটা, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। পরেরটা আরো ইন্টারেস্টিং, আমরা আদম নীতি পড়ছি, সেখান থেকে আসছে, সবাই একটু খেয়াল করো। আচ্ছা, যেহেতু পাউলির বর্জন নীতি বলছি, 100টা একটু বলে দিই, এটা না বললে ভালো লাগছে না। খুন, তাই না? সহজ কথায় আমাদের স্কুলে, আমরা যে স্কুলে পড়তাম, তোমাদের গোলাম রাব্বি ভাই, সাদমান, আমি, লাভি, আমরা সবাই যে স্কুলে পড়তাম, আমাদের স্কুলে টিফিন দিত। এখন টিফিন ছিল কি, মনে করো যে সবাই একটা একটা করে পাবে টিফিন। এটা খুব মানে বাস্তব অভিজ্ঞতা থেকে খুব রিলেট করতে পারবে। এখন সবাই একটা একটা করে টিফিন পাইতো। এখন অনেকদিন হয়তো কি যে টিফিন এক্সট্রা চলে আসতো, আমাদের দেখা গেল যে 70 জন স্টুডেন্ট ছিল, আমাদের টিফিন হয়ে গেছে 75টা। এখন এই এক্সট্রা 5টা এটা কারা খাবে? এখন কি করা হইতো যে স্যাররা নিয়ম করে দিল যে রোল ওয়াইজ, প্রথমে মনে করো আমাদের সবাই পাইছে 70 জনের 70 জন পাইছি। এখন ওই যে এক্সট্রা 5টা, যার 1 রোল সে আগে পাবে, 2 রোল সে পাবে, 3 রোল, 4 রোল, 5 রোল, এভাবে ইলেকট্রন পেতে, মানে ইলেকট্রন তো না, টিফিন পাবে। মনে করো দ্বিতীয় দিন কি হয়েছে, আরো 5টা বেঁচে গেছে, এবার 1 থেকে 5 রোলটা ওরা তো পাইছে টিফিন, তখন কি নিয়ম 6 7 8 9 10 এভাবে ওরা ওদের টিফিনটা পাইতো। তো আমাদেরও হুন তাই করছে, কিন্তু আমাদের স্কুলের টিচারের মতো। মনে করো এখানে একটা বক্স আছে, এখানে আমাদের পি অরবিটাল, এখন এখানে আমরা দেখতেছি যে পি এস, মনে করো 2p4 আছে, মানে 4টা ইলেকট্রন। তো এখানে কি হবে, 4টা ইলেকট্রন না, এখানে সবাইকে আগে একটা একটা করে দিতে হবে, একই সেম, সবাই একই সেম, অ্যান্টি ক্লকওয়াইজ, সবাই কিন্তু ক্লকওয়াইজ, অর্থাৎ এইখানে যে একে আগে এটা পরে, মনে করি যে দুইটা পরে, এইখানে এটা 4 না, তাহলে এইখানে আমি একে 2টা দিয়ে দিলাম, এখানে 2টা দিলাম, এ তো না খেয়ে বসে আছে, আমি তো পিছনে সিটে ছিলাম, ব্যাক বেঞ্চার অ্যাজ অলওয়েজ। এই বুঝাচ্ছে না, ডান পাশে একটু ছয় সরো, ওকে। আচ্ছা, তাহলে আমি তো সবসময় ব্যাক বেঞ্চে ছিলাম, আমি তো টিফিন পাবো না। তো এই জন্য আমাদের স্যাররা বললো যে না, আগে সবাইকে একটা একটা করে দিতে হবে,
এই সবাই একটা একটা করে দিল, 4টা আছে, এখন থাকলেও 3টা দিয়ে দিছে, থাকি কয়টা, একটা। তাহলে এবার এইখান থেকে পাবো, যদি 4টা না থাকে, যদি 5টা হতো তাহলে তুই পাবি, যদি না হতো 6টা তাহলে তুই পাবি। বোঝা গেছে কি ভাই? এটাই ছিল হুন্ডের নীতি। ওকে, চলে আসো দ্বিতীয় প্রশ্নটা। আপ বাউন্ড নীতির সাথে আমাদের সম্পর্ক কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? আমরা 99 করছি, যেটা শক্তি কম সেটা। তাহলে আমরা কি করব, এখানে ভ্যালুগুলো যোগ করে দেখব, যেটা শক্তি কম সেটা। আসো প্রত্যেকটা লিখি, 6p 5d 4f 7s। এখানে যোগ করো, n এর মান 6, p এর মান, p মানে কত 1, কত আসে 7, ওকে। 5 এর মান, d কত 2, 7, ওকে। 4 কত, যোগ করলে 3, 7, সব থেকে সিরিয়াস এলিমেন্ট হয় না, এটা যোগ করলে s এর মান 0, 7। তাহলে প্রত্যেকটার মান 7 ভাই, তাহলে কোনটায় আগে ইলেকট্রন যাবে? এখানে তো আপনি বলছিলেন যে ছোট থেকে বড়, এখানে মান তো সব সেম, কিভাবে করব? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা আসার মতো একটা এমসিকিউ। যে এইখানে আমরা যখন দেখব যে প্রত্যেকটার শক্তির মান সেম হচ্ছে, অর্থাৎ n প্লাস l এর মান সেম হচ্ছে, এটা কিন্তু আমাদের কি হবে, যেটা শক্তি স্তর একদম কম, একদম কাছে, অর্থাৎ এখানে 4। এটার কাহিনী কি, যে আমাদের কেন্দ্রে এইভাবে শক্তি স্তর যাচ্ছে, এইভাবে বড় হচ্ছে, ইলেকট্রন তো কাছে গুলা যাওয়া ওর কাছে সহজ, এখানে শক্তি কম লাগতেছে, দূরে যাইতে গেলে তো শক্তি বেশি লাগবে। তখন এখানে 6p 5d 4f সবগুলো শক্তি সমান, শক্তি ঠিকই সমান, বাট কাছাকাছি কোনটা 4f, অর্থাৎ যেটা ছোট। মনে রাখবা, এখানে যখন আমরা দেখব যে আমাদের শক্তির মান যোগ করলে সমান হচ্ছে, তখন আমাদের n এর মান যেটা ছোট, n এর মান যেটা ছোট সেটাই কিন্তু আমরা বলবো সেটাই আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে আগে কোনটাই করবে, 4f। বোঝা গেছে সবাই? ওকে, আমরা কিন্তু অলমোস্ট শেষে চলে আসছি, তোমরা একটু ভাই ফোকাস করো, ফোকাস করো, হতাশ হতাশ। ওকে, এই কলামের লাস্ট কোশ্চেন ভাই, কোন শক্তি স্তর স্থানান্তরের জন্য হাইড্রোজেনের ইউভি বর্ণালী পাওয়া যাবে? ওকে, আমরা জানি যে বর্ণালী ক্ষেত্রে ছিল আমাদের যে সিরিজ, বর্ণালী সিরিজ নাম কি ছিল, লাইমেন। এখানে তো অনেক শর্টকাট আছে, অনেকে অনেক ভাবে পড়ে, তোমরা এইভাবে পড়ে নিও, লাইমেন, বামার, প্যাস্টেন, ব্রাকেট, ফুন্ড, তারপর হামফ্রিজ আছে, বাবারে কত যে নাম। ওকে, আচ্ছা, এখন এই যেগুলা আছে এটা মানে আমরা জানি 1 2 3 4 5 6, এগুলা যাই হোক, এটা পরের বিষয়। তো সে কোন শক্তি স্তরের জন্য হাইড্রোজেনের, খুব খেয়াল করো ভাই, কোন শক্তি স্তরে স্থানান্তরের জন্য হাইড্রোজেনের ইউভি বর্ণালী পাওয়া যাবে? খেয়াল করো, ইউভি বর্ণালী পাওয়া যাবে কোনটাই গেলে, আগে এটা বুঝো। লাইমেন আমাদের কত নাম্বার শক্তি স্তর? 1, বামার 2, প্যাস্টেন 3, এইটা 4, ফুন্ড 5, এটা 6। কথা বলছে কোনটাই যদি মুভ করে তাহলে ইউভি পাওয়া যাবে। এবার খেয়াল করো কোনটা কোন বর্ণালীর লাইনে পড়ে, লাইমেন এটা হলো ইউভি তে, বামার হলো দৃশ্যমান, বামান কিসে, দৃশ্যমান, অর্থাৎ ভিজিবল রে। আর এই যে 4 জন সব অবলোহিত বা আইআর, সব কি অবলোহিত বা আইআর। বোঝা যাচ্ছে কি, এটা ইউভি, এটা দৃশ্যমান, এটা আইআর। খেয়াল করো ভাই, তাহলে আমাদের 1 নম্বরে যদি আসে সেটা লাইমেন হবে, আর এটা ইউভি বর্ণালী রেখা তড়িৎচুম্বকীয় বর্ণালীর ভিতরে পড়বে। বামার দৃশ্যমান, এটা অবলোহিত, এটা অবলোহিত, এটা অবলোহিত, অবলোহিত, ইনফ্রারেড রে। তাই এটা বলছে কোন শক্তি স্তরে, তাহলে আমরা দেখব যে 1 নম্বর শক্তি স্তরে আসছে কোন ইলেকট্রনটা, কোনটা 1 নম্বরে, এবং 7 থেকে 1 এ আসছে এটা। আর কেউ কি আগে আসছে, এটা 3 এ আসছে, এটা 2 এ আসছে, এটা যে বামার, এটা হলো আমাদের প্যাস্টেন, তারপর ব্র্যাকেট, ঠিক আছে, এগুলো হবে না কিন্তু। তাহলে অ্যানসার কি হবে, লাইমেন, অর্থাৎ এইটা আমাদের ইউভি পাওয়া যায় লাইমেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাই, এই দুইটা কিন্তু ইউনিক, সবগুলো অবলোহিত বাট এই দুইটা কি ইউনিক, এইজন্য খুব খেয়াল, খুব খেয়াল। সহজ জিনিস ভুল করবে তোমরা পরীক্ষায়, কঠিন জিনিস না। আবারও বলতে সহজ জিনিস ভুল যাবে। তাহলে আমরা এই কলাম ডান। ওকে,
কোন ডিগ্রিতে রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক। যদি তোমরা এটা ক্লাস করতে চাও তো দেখো, এটার উপরে আমার একটা ক্লাস আছে আমাদের পেজে, আমাদের ইউটিউব চ্যানেলে, যে এইখানে যে আমাদের তড়িৎ চুম্বকীয় যে বর্ণালীগুলো আছে এটা কিভাবে তোমরা সহজে মনে রাখতে পারবা, এইগুলা কিভাবে আমরা পারবো সেটা নিয়ে আছে। তো একটু খেয়াল করো, আমরা একটু তাও আমি তোমাদেরকে একটা রিক্যাপ করে দিই কেমন হবে ব্যাপারটা। তড়িৎ চুম্বকীয় বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক। এখন আমরা তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী সাজাবো। সবার উপরে আমাদের আছে হলো রেডিও ওয়েভ। রেডিও ওয়েভকে টিভি রেও বলা হয়, টেলিভিশন ওয়েভ, রেডিও ওয়েভ। তারপর হলো মাইক্রোওয়েভ, বাংলায় জানা দেখি, মাইক্রোওয়েভ। তারপর হলো অবলোহিত মানে ইনফ্রারেড রে। এরপর হলো আমাদের ভিজিবল রে বা দৃশ্যমান রশ্মি। তারপরে ইউভি, এক্স রে, তারপর গামা রে, তারপর হলো মহাজাগতিক কসমিক রে, মহাজাগতিক রশ্মি বা কসমিক রে। দেখো এই যে সিরিয়ালটা, সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য, সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য। এবার বুঝো তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা। এখানে আমরা একটা সূত্র পড়ছিলাম E = h nu। এখান থেকে আমরা এটাকে আবার লিখতে পারি না যে hc/λ। এখানে আরেকটা সূত্র ছিল না, E = hc/λ। খেয়াল করো এর সাথে ল্যামডা সম্পর্ক কি, সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। E মানে কি, শক্তি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে আমাদের শক্তি সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। তাহলে যেটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি সেটার শক্তি কি হবে, কম। মানে এইটার শক্তি কম, তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এইটার শক্তি বেশি, তরঙ্গ দৈর্ঘ্য কম। এটা কি বোঝা গেছে ভাই? খেয়াল করো, কোন বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক। তাহলে আমার এই সিরিয়ালটা দেখো, মহাজাগতিক সবার লাস্টে, এক্স রে তার উপরে, ইউভি তার উপরে, ভিজিবল রে তার উপরে। তার মানে অ্যান্সার কি হবে, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলো ভিজিবল রে। খেয়াল করো তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলছে, এভরিওয়ান ফোকাস ফোকাস, তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলছে। এইখানে কি বলো, কোনটি শক্তি সর্বাধিক? কি বলছে ভাই, শক্তি সর্বাধিক। আসো তাইলে মিলাই, যেটা নিচে সেটাই, গামা, রেডিও, আইআর, মাইক্রো। দেখো তো সবচেয়ে নিচে আছে কোনটা, এই যে গামা, তারপরে বলছে রেডিও, তারপরে বলছে আইআর, তারপরে বলছে মাইক্রো। সবার নিচে মানে এ শক্তি বেশি। শক্তি বেশি কার, ইউভি। বোঝা গেছে কি ভাই? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর সাথে আরেকটা দেখাই দিই যে তরঙ্গ সংখ্যা নিউ বা 1/λ, অর্থাৎ তরঙ্গ সংখ্যা এটাও উল্টা, অর্থাৎ শক্তি আর তরঙ্গ সংখ্যা একই জিনিস। মানে যদি তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে তাহলে এই দুইটা কমবে, আর যদি এই দুইটা বাড়ে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কমবে। এটা কি বোঝা গেছে? আর এগুলো কিন্তু অনেক ব্যবহার আছে, ব্যবহারটা ইম্পর্টেন্ট, আমি বলে দিই, তারপরে একটু মনে করাই দিই। রেডিও ওয়েভ, এগুলো তো রেডিও টেলিভিশনে লাগে। এইগুলা বাদে মাইক্রোওয়েভটা আমরা জানি, মাইক্রো এগুলো আছে। এছাড়াও আইআর রশ্মি, এটা ফিজিওথেরাপি, এগুলাই কাজে লাগে। ভিজিবল এর সালোক সংশ্লেষণে। ইউভি খুব গুরুত্বপূর্ণ, জাল টাকা, জাল পাসপোর্ট। এক্স রে তোমরা জানো, গামা রে হলো ক্যান্সার। ওকে, তো আইআর রশ্মি কিন্তু অনেক সময় ফিজিওথেরাপিতেও, এটা মনে রেখো, আরো অনেক ব্যবহার আছে, বই থেকে একটু পড়ে নিই। এখানে ব্যবহারগুলো কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে এই ছিল আমাদের কি বলে তড়িৎ চুম্বকীয় বর্ণালী থেকে। এটা আমরা এটা যদি বুঝতে পারো তাহলে আমার মনে হয় না যে এখান থেকে কোনো কিছু আসলে তোমাদের ভুল যাবে। আমরা কিন্তু অলমোস্ট শেষে চলে আসছি। আমি তোমাদের বলছিলাম যে ভাই মাত্র 40 মিনিট সময় দাও। এই যে কতক্ষণ, 38 মিনিট হলো। এইটুকুর ভেতরে তোমাদের এই চ্যাপ্টারটা আমি সম্পূর্ণ কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো, শর্ট সিলেবাসে যতটুকু আছে। ওকে, খেয়াল করো এবার দ্রাব্যতার ক্ষেত্রে চলে আসলাম আমরা। দ্রাব্যতার গুণফল, x2 এর দ্রাব্যতা s হলে দ্রাব্যতার গুণফল নির্ণয় করো। আমরা একটু x2 টা লিখি তাহলে। আমরা এইটা জানি না ভাই, যে অনেক ভালো এইখানে দুইটা যদি মৌল থাকে, এটা যৌগ গঠন করে, আমরা জানি যে এদের যোজনী এক্সচেঞ্জ হয়, তাই না? এইটার যোজনী এর ঘাড়ে, ওইটার যোজনী এর ঘাড়ে। বাট এইটা না দ্রাব্যতার গুণফলের সাথে লাগে না আমাদের, এটা প্রয়োজনই নাই। ওকে, কেন প্রয়োজন নাই ভাই? আমাদের যেটা লাগবে সেটা হলো যে এটা কয়টা আছে, a কয়টা আছে, এখানে একটা আছে, x কয়টা আছে, দুইটা। তার মানে আমি a লিখতে পারি প্লাস 2x। এখানে উপরে যোজনী মজনী এগুলো কিছু দেওয়ার দরকারই নেই, তোমাদের কাছে এটাই। যোজনী দিলে ভালো, এটা লাগে সেটা দিব। বাট এটা খেয়াল করো, এইটুকু হলো কাজ। কারণ a কয়টা আছে, একটা, x এখানে x2 মানে 2x। এখানে বলছে যে দ্রাব্যতা s, মানে এটাকে সবগুলো আমাকে x ধরবো, s ধরবো। তাহলে এইটা s, এটাও আমি s ধরলাম। এখন খেয়াল করো ভাই, এই জায়গায় এর সহগ কত, 1। এই যে সহগ যেটা, সেটা এটার উপরে পাওয়ার হবে।
এর সাথে গুণফল যেহেতু গুণ করব, এটা সহগ 2, সেই সহগটাই কিন্তু এর উপরে পাওয়া যাবে। এই গুণফলটাই আমাদের দ্রাব্যতার গুণফল। তাহলে এখানে কি আমাদের যোজনী কোনো কাজে লাগতেছে না, তাও আমি বলে দিলাম। তাহলে 2 আছে, তোমরা a টা গেছে a2 প্লাস আর x হলো মাইনাস, তাও তোমরা দেখো সমতাই হয়ে যাচ্ছে। তাই এটা করলে হয় 4s3। এটা কি বোঝা গেছে? এটা কি তোমরা পারবা? এটা কি বোঝা গেছে? আমরা এরকম আছে না, LCl3 একটা আছে। ওকে, LCl3 এটাকে লিখলে কি হয়? আমি বলছিলাম শুধু আমরা লিখবো যে কয়টা আছে, Cl3 কয়টা আছে? 3টা, 3Cl। এই শেষ। তাহলে এটা s, এটা উপরে আমি যদি 1 বসাই টু দি পাওয়ার 1 গুণ এটা 3s টু দি পাওয়ার 3, তাহলে 3 27 আর ss গুণ করলে এটা হলো s4 27 s4। এই আর একটা দ্রাব্যতার গুণফল পারা যাবে কি? ওকে, তাহলে এইখানে আছে, এটারও লিখে দিই, এটা হলো 3 আর এটা হলো 1, এভাবে তোমরা মিলাই নিতে পারো। যে দ্রাব্যতার গুণফল কি পারা যাবে? সেখান থেকে আমরা s এর ভ্যালুটা, এখানে আমাদের দ্রাব্যতার গুণফল দেওয়া থাকবে, সেখান থেকে দ্রাব্যতা বের করতে বলতে পারে, অথবা তোমাকে এটা দিয়ে বলতে পারে দ্রাব্যতার গুণফলটা বের করো s এর ভ্যালুটা দিলে। তো এইটা কি বোঝা গেছে? এটা যদি বোঝা যায় তাহলে আমরা আরেকটাও পাবো। তো এটাই দেখো x2 এর ক্ষেত্রে আমি কি দেখলাম 4s3, তাহলে এটা হবে आंसर 4s3। আর লাস্ট বাট নট লিস্ট দ্রাব্যতার গুণফল, এটা খুব ইন্টারেস্টিং। এটা হলো আমাদের mx2 এর দ্রাব্যতার গুণফল, না এটা আয়নিক গুণফল হবে, এটা ভুল হচ্ছে। সবাই খেয়াল করে তাহলে আয়নিক গুণফল। ওকে, আয়নিক গুণফলের ক্ষেত্রে সেম এইভাবে আমরা ভাঙাই লিখবো। আয়নিক গুণফলের ক্ষেত্রে আমাদের লাগে হলো ঘনমাত্রা, আর আমরা জানি ঘনমাত্রা লেখা হলো চার ব্র্যাকেটের ভিতরে। যদি এইভাবে আমরা লিখি Al3+, তাহলে এটা হলো অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা, অ্যালুমিনিয়াম আয়ন। তো এইখানে আমি এটা এভাবে লিখছি, তাহলে এইখানে হবে এই যে অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা, তারপর হলো ক্লোরিন মাইনাস এর ঘনমাত্রা। এখন ভাই ক্লোরিন কয়টা আছে? 3টা, তাহলে 3 বার ক্লোরিন লিখতে হবে এইভাবে। তো এইভাবে লিখতে কষ্ট না রে ভাই, তার মানে 3টা গুণ করে দিলে সহজ কথা এটা হলো পাওয়ার হবে এখানে। বুঝতে পারছো কি? যখন যেটা হবে সহগ যেটা সেটাই হবে ওটার পাওয়ার। এখানে তাহলে আসো, এখানে সহগ কত এর? a2+ আগে লিখে দিলাম, এই ঘনমাত্রা সহগ 1 লাগতেছে না, x মাইনাস এটা সহগ কত? 2 স্কয়ার। বুঝা গেছে? এখানে কি mx2 পুরাই সেম, দেখলে কি হবে? m + 2x - 2 প্লাস এটা লিখলে কি হবে? m 2+ এর ঘনমাত্রা গুণ আছে মাঝখানে x মাইনাস এর উপর স্কয়ার, যে কয়টা যেটা সহগ সেটা স্কয়ার হবে ঘনমাত্রা। এটা কি পারা যাবে? ওকে, দ্যাটস অল। আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি ভাই, খুব গুরুত্বপূর্ণ ছিল। তোমরা যারা ক্লাসটা করোনি, বিজি থাকলে তো থাকলাই, যদি করোনি প্লিজ করে নিও। আমার মনে হয় আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের অ্যাজ এ হোল একটা রিড দিয়ে দিয়েছি 40 মিনিট, সেটা আবার তোমরা 2x মেরে দেখবে 20 মিনিট। 20 মিনিট সময় তো মানুষ খাইতেও চলে যায়, স্ক্রোলিংও চলে যায়, এই সময়টা একটু পড়াশোনায় দাও ভাই। আর মাত্র অল্প কয়টা দিন আছে, আজকে কত তারিখ? 7 তারিখ। হ্যাঁ 7 তারিখ আছে, 7 তারিখ আর তো সময় নেই। তাহলে কিভাবে হবে এগুলা? একটু ভাই যে সমস্ত সমস্যা এগুলা বের করো। তোমরা তো পড়াশোনা করো না, তোমাদের দেখে বোঝা যায়। কারণ তোমাদের যদি সমস্যা হইতো তোমরা আমাদেরকে প্রবলেম গুলো দেখাইতা, আমাদের কাছে শুনতা। তোমাদের কিন্তু প্রবলেম হচ্ছে না, মানে কি তোমরা পড়াশোনা করতেছো না। তো আমরা তোমাদের জন্য কিন্তু এই যে কোর্সটা নিয়ে আসছি, যে তোমাদের ভালোর জন্য, তোমরা যদি একটু সময় দাও অনেক কিছু শিখতে পারবে। আমরা আমাদের সম্পূর্ণ দিয়ে চেষ্টা করতেছি, তো তোমরা একটু ওই ফিডব্যাকটা একটু দাও আমাদেরকে। তো নেক্সট দিনও কিন্তু ক্লাস আছে ভাই, মিস দিও না প্লিজ। HSC 24 ব্যাচ তোমাদের নিয়ে কিন্তু অনেকে অনেক বাজে কথা বলে, 24 ব্যাচ বেহুদা ব্যাচ এরকম অনেক গালাগালি, বাট তোমরা যদি চাও ভালো করতে পারো প্লিজ SSC 24, ডোন্ট বি লাইক করোনা 2020। ওকে, তো সবাইকে নেক্সট এক্সাম, আমাদের যে নেক্সট ক্লাস আছে সেটার জন্য প্রস্তুত থাকতে বলতে হচ্ছে। তোমরা যেন ক্লাস নিয়মিত করো, ঠিক আছে? ক্লাস নরমালি দেখা যাচ্ছে যে রাতের দিকেই হবে। ওকে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।